হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। লজ্জাপতি গাছ চেনো নিশ্চয়ই। লজ্জাপতিকে ধরলে পাতাগুলো বন্ধ হয়ে যায়। আবার মাংস খেকো উদ্ভিদে যখন কোনো পোকা এসে বসে তখন তার মুখ বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে উদ্ভিদ পোকাটিকে হজম করে ফেলে। আমাদের মস্তিষ্ক যেমন সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে, উদ্ভিদেও এরকম সমন্বয় ব্যবস্থা রয়েছে। সেই সমন্বয় ব্যবস্থার কারণেই এগুলো সম্ভব হয়ে থাকে। আজকের পর্বে আমরা উদ্ভিদে সমন্বয় নিয়ে আলোচনা করব। জীবে প্রতিনিয়ত শারীরবৃত্তীয় ক্রিয়া বিক্রিয়া অবিরত হয়ে চলেছে। এই সকল কাজ একসাথে চলে বলে এদের মধ্যে সমন্বয় হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় না থাকলে জীবের জীবনে নানা রকমের সমস্যা দেখা যায়। উদ্ভিদ দেহের প্রজনন থেকে শুরু করে সুপ্তাবস্থা, অঙ্কুরোদ্গম, বিপাক, বৃদ্ধি ইত্যাদি শারীরবৃত্তীয় সব কাজেই সমন্বয় লক্ষ্য করা যায়। উদ্ভিদের প্রতিটি কোষে বিভিন্ন ধরনের কাজ একসাথে এবং বিরামহীনভাবে চলতে থাকে। কাজগুলো একটি নিয়ম মেনে সংঘটিত হয়। নিয়ম মেনে কাজ হওয়ার জন্য উদ্ভিদ জীবনে বিভিন্ন শারীরবৃত্তীয় কর্মকাণ্ডের সমন্বয় আবশ্যক। একটি উদ্ভিদের সমন্বয়ের সাথে তাল মিলিয়ে অঙ্কুরোদ্গম, বৃদ্ধি ও বিকাশ, ফুল ও ফল হওয়া, পূর্ণতা, সুপ্তাবস্থা ইত্যাদি জীবনচক্রের পর্যায়গুলো একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। একেই উদ্ভিদের সমন্বয় বলে। আবহাওয়া এবং জলবায়ুর প্রভাব সমন্বয়ের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদের বৃদ্ধি এবং চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ আসলে অনেক জটিল এবং চলমান। এত জটিল কাজ হওয়া সত্ত্বেও এগুলো খুব নিয়ম মেনে হয়ে থাকে এবং একটি কাজ কোনোভাবেই অন্য কাজে বাধা দেয় না। উদ্ভিদে নানা ধরনের হরমোন কাজ করে থাকে। চলো সে হরমোনগুলো সম্পর্কে জেনে আসি। যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের বৃদ্ধি সহ নানা ধরনের কাজ নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বা প্রাণরস বলে। উদ্ভিদে যে হরমোন কাজ করে তাই ফাইটোহরমোন। একে উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তু বলা হয়ে থাকে। উদ্ভিদের সব কোষই হরমোন উৎপন্ন করতে পারে। এই হরমোনগুলো অল্প মাত্রায় উৎপন্ন হয়ে উদ্ভিদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের উল্লেখযোগ্য হরমোনগুলো হলো অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড ও ইথিলিন। এছাড়া উদ্ভিদে আরো কিছু হরমোন রয়েছে যাদের আলাদা করে বের করা যায়নি। এদের পস্টুলেটেড হরমোন বলে। পস্টুলেটেড হরমোন প্রধানত উদ্ভিদের ফুল ও জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশে সাহায্য করে। প্রধান পস্টুলেটেড হরমোন হলো ফ্লোরিজেন ও ভার্নালিন। ধারণা করা হয় ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। এভাবে এটি ফুল ফোটাতে সাহায্য করে। এখন গুরুত্বপূর্ণ কিছু ফাইটোহরমোন সম্পর্কে আলোচনা করব। উদ্ভিদে যখন আলো বাঁকাভাবে একদিকে পড়ে তখন ভ্রূণমুকুল আবরণী আলো যেদিক থেকে আসছে ওই দিকে বেঁকে যায়। কিন্তু অন্ধকারে উদ্ভিদটি খাড়াভাবে বেড়ে ওঠে। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগে অবস্থিত অক্সিন এর জন্য দায়ী। অক্সিন দেওয়া হলে শাখা কলমে মূল গজায় এবং অকালে ফলে ঝরে পড়া বন্ধ হয়। অক্সিনের প্রভাবে অভিস্রবণ এবং শ্বসনের হার বেড়ে যায়। গ্যালা সৃষ্টি করে অক্সিন ক্ষতস্থান পূরণ করে। বীজহীন ফল উৎপাদনেও এই হরমোন ব্যবহার করা হয়। ধানের বাকানি রোগের জীবাণু এক ধরনের ছত্রাক যা গাছের বৃদ্ধি ঘটায়। এই ছত্রাক থেকে জিবেরেলিন নিষ্কাশিত হয় যার প্রভাবে এরকম অতিবৃদ্ধি হয়ে থাকে। অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের পাকা বীজে থাকে, তবে চারা গাছ, বীজপত্র ও পাতার বর্ধিষ্ণু অঞ্চলেও দেখা যায়। জিবেরেলিনের কারণে উদ্ভিদের পর্ব মধ্যগুলো লম্বায় বেড়ে যায়, যার কারণে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদ অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে বেশি লম্বা হয়ে যায়। ফুল ফোটাতে জিবেরেলিন ভূমিকা পালন করে। এই হরমোন বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমায়। অঙ্কুরোদ্গমে জিবেরেলিন কাজ করে থাকে। ডাবের পানিতে কি ধরনের হরমোন পাওয়া যায় তা কি জানো? সাইটোকাইনিন নামক হরমোন ডাবের পানিতে রয়েছে। এই ফাইটো হরমোনটি ফল, শস্য এবং ডাবের পানিতে পাওয়া যায়। এছাড়া কিছু উদ্ভিদের মূলেও পাওয়া যায়। সাইটোকাইনিন সাধারণভাবে বিভিন্ন ঘনত্বের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কোষ বিভাজনকে উদ্দীপিত করে। এছাড়া কোষ বৃদ্ধি ও অঙ্গের বেড়ে ওঠায় সাইটোকাইনিন প্রভাব ফেলে। বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভাঙতে ও বার্ধক্য পরে হতে এই হরমোন ভূমিকা পালন করে।
কোষ বিভাজনের সময় এর প্রভাবে কোষের সাইটোকাইনেসিস হয়। এবার বলো তো, ফল যে কাঁচা থেকে পাকা অবস্থায় যায় তা কোন হরমোনের প্রভাবে হয়? ইথিলিন নামক একটি গ্যাসীয় হরমোনের কারণে ফল পাকে। এই হরমোন ফল, ফুল, পাতা, বীজ এবং মূলে দেখা যায়। ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভাঙে, চারা গাছকে লম্বা হতে সাহায্য করে, ফুল এবং ফল সৃষ্টি শুরু করে। ইথিলিন পাতা, ফুল এবং ফল ঝরে পড়াকে দ্রুত করে। কৃত্রিম উপায়ে ফল পাকাতে ভূমিকা পালন করে। আজকের পর্বে আমরা উদ্ভিদে সমন্বয় ও বিভিন্ন হরমোন সম্পর্কে জানলাম। আগামী পর্বে উদ্ভিদের বৃদ্ধি ও চলন সম্পর্কে জানব। সে পর্যন্ত ভালো থেকো, শিখর সাথেই থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা উদ্ভিদের সমন্বয় নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আলোচনা করব উদ্ভিদের বৃদ্ধি ও চলন সম্পর্কে। উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বৃদ্ধির জন্য আলো এবং উষ্ণতার প্রভাব অনেক। ফলে বিভিন্ন সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন অঙ্গের জন্ম হয়। যখন আলো থাকে তখন সম্ভবত অক্সিজেন হরমোন নিষ্ক্রিয় হয়ে যায়, যার কারণে অন্ধকারে অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায়। বিজ্ঞানীরা ধারণা করেন যে আলোর দিকে থাকা অক্সিজেন অন্ধকার দিকে চলে যায়, ফলে অন্ধকার দিকে বৃদ্ধি বেশি হয় এবং আলোকিত অংশে বৃদ্ধি বাধা পাওয়ার ফলে উদ্ভিদটি আলোর দিকে বেঁকে যায়। ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের আগার অংশ অভিকর্ষের টান অনুভব করতে পারে। একে অভিকর্ষ উপলব্ধি বা জিও পারসেপশন বলা হয়। এই টানের ফলে কোষের উপাদানগুলো নিচের দিকে চলে যায়। এদের চাপ পড়ে পাশের কোষ প্রাচীরে। এই চাপের কারণে অভিকর্ষণীয় চলন দেখা যায়। উদ্ভিদের আলো অন্ধকারের এই ছন্দ এক ধরনের জৈবিক ঘড়ির মতো কাজ করে। জৈবিক ঘড়িটি ঠিক রাখতে ফুল অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফুল হলো উদ্ভিদের বংশগতির বাহক। ফুল থেকে বীজ হয় যা নতুন উদ্ভিদের জন্ম ঘটায়। কিন্তু সব উদ্ভিদের ফুল একই সময় ফুটে না। অনেক উদ্ভিদের ফুল ফুটবে কি ফুটবে না তা দিনের দৈর্ঘ্যের উপর অনেকটাই নির্ভরশীল। উদ্ভিদের আলো অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়: ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ, আলোক নিরপেক্ষ উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদে ফুল ফোটার জন্য প্রতিদিন গড়ে 8 থেকে 12 ঘন্টার আলোর প্রয়োজন হয়। চন্দ্রমল্লিকা, ডালিয়া এগুলো হলো ছোট দিনের উদ্ভিদের উদাহরণ। বড় দিনের উদ্ভিদে ফুল ফোটার জন্য প্রতিদিন গড়ে 12 থেকে 16 ঘন্টা আলো দরকার হয়। লেটুস, ঝিঙ্গা এগুলো হলো বড় দিনের উদ্ভিদের উদাহরণ। আলোক নিরপেক্ষ উদ্ভিদে পুষ্পায়নে দিনের আলো কোনো প্রভাব ফেলে না। যেমন শসা, সূর্যমুখী আলোক নিরপেক্ষ উদ্ভিদ। উদ্ভিদের বৃদ্ধি এবং ফুল ফোটাতে আলোর মতো তাপ এবং ঠান্ডার প্রভাবও রয়েছে। লক্ষ্য করা গেছে অনেক উদ্ভিদের অঙ্কুরিত বীজকে শীত বা ঠান্ডা দেওয়া হলে তাদের ফুল ধারণের সময় অনেকটাই এগিয়ে আসে। শীত বা ঠান্ডা দেওয়ার মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ দ্রুত করার প্রক্রিয়াকে ভার্নালাইজেশন বলে। আবার বিজ্ঞানীরা কিছু পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছেন উদ্ভিদের ফুল তৈরিতে উষ্ণতার প্রভাবও রয়েছে। শীতের বন গরমকালে লাগালে ফুল আসতে অনেক দেরি হয়, কিন্তু বীজ লাগানোর আগে 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপ প্রয়োগ করলে উদ্ভিদের স্বাভাবিকভাবেই ফুল ফুটে। তার মানে আলো, অভিকর্ষ, তাপ, শৈত্য এই উদ্দীপকগুলো উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। এভাবে প্রতিদিন উদ্ভিদ তার শরীরের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় ঘটায়। সকল প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। উদ্ভিদও কিন্তু চলাচল করতে পারে, তবে উদ্ভিদের চলাচল প্রাণীর মতো নয়। উদ্ভিদের চলন হলো পানি, মাটি, সূর্যালোক ইত্যাদির প্রতি সাড়া দেওয়া। অভ্যন্তরীণ উদ্দীপক উদ্ভিদ থেকে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ঘটে। কিছু চলন উদ্ভিদের বৃদ্ধিজনিত, আবার কিছু চলন উদ্ভিদের ভেতরে এবং আশেপাশের উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে। সব ধরনের চলনই কোনো না কোনো প্রভাবের কারণে ঘটে থাকে। উদ্ভিদ চলনকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়: সামগ্রিক চলন এবং বক্র চলন।
উদ্ভিদ দেহের কোনো অংশ যখন পুরোপুরিভাবে প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে তাকে সামগ্রিক চলন বলে। বেশ কিছু উদ্ভিদে এ ধরনের চলন লক্ষ্য করা যায়। ছত্রাক এবং উন্নত শ্রেণীর উদ্ভিদে যৌন জনন কোষে কিংবা জুস পরে এ ধরনের চলন দেখা যায়। এছাড়াও কিছু ব্যাকটেরিয়া এবং শৈবালে সামগ্রিক চলন দেখা যায়। ভলভক্স, ক্ল্যামিডোমোনাস ও ডায়াটম শৈবালেও এ ধরনের চলন দেখা যায়। মাটিতে আটকে থাকা উন্নত শ্রেণীর উদ্ভিদগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তখন এদের অঙ্গগুলো নানাভাবে বেঁকে যায়। এ ধরনের চলনকে বক্রচলন বলে। কাণ্ডে আলোকমুখী চলন ঘটে এবং মূলে অন্ধকারমুখী চলন ঘটে। আকর্ষীয় অবলম্বনকে পেঁচিয়ে ধরা ইত্যাদি বক্রচলনের উদাহরণ। সামগ্রিক চলন এবং বক্রচলন আবার নানা ধরনের হয়ে থাকে। এর মধ্যে ফটোট্রপিক চলন উল্লেখযোগ্য। ফটোট্রপিক চলন বা ফটোট্রপিজম এক ধরনের বক্রচলন। ফটোট্রপিজমকে দুই ভাগে ভাগ করা যায়: পজিটিভ ফটোট্রপিজম এবং নেগেটিভ ফটোট্রপিজম। উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখার সবসময় আলোর দিকে চলন ঘটে। আলোর দিকের এই চলনকে পজিটিভ ফটোট্রপিজম বলে। মূলের চলন সবসময় আলোর বিপরীত দিকে হয়। এই ধরনের চলনকে নেগেটিভ ফটোট্রপিজম বলে। আবার ফুলের অবস্থান এমন ভাবে হয় যেন তা সহজে কীটপতঙ্গকে আকৃষ্ট করতে পারে ও পরাগায়ন ঘটাতে পারে। এটিও এক ধরনের ফটোট্রপিজম। আজকের পর্বে আমরা উদ্ভিদের বৃদ্ধি ও চলন সম্পর্কে জেনেছি। আগামী পর্বে প্রাণীর সমন্বয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে উদ্ভিদের বৃদ্ধি ও চলন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা কম বেশি সবাই ডায়াবেটিস শব্দটির সাথে পরিচিত, কিন্তু ডায়াবেটিস কেন হয় তা কি জানো? আমাদের দেহে ইনসুলিন নামক একটি হরমোন নিঃসৃত হয় যা শর্করা জাতীয় খাবারকে ভাঙতে সাহায্য করে। যখন শরীর নিজ থেকে আর ইনসুলিন তৈরি করতে পারে না, তখন শর্করা বিপাক প্রক্রিয়া কমে গিয়ে রক্তে সুগারের লেভেল বেড়ে যায়। এই অবস্থাকেই ডায়াবেটিস বলা হয়। এই ইনসুলিন হলো অগ্ন্যাশয় থেকে নিঃসৃত একটি হরমোন। এরকম আরো অনেক হরমোন আমাদের শরীরে বিভিন্ন স্থান থেকে নিঃসৃত হয়ে ভিন্ন ভিন্ন কাজ করে আমাদের দেহে সমন্বয় বজায় রাখে। আজকের পর্বে আমরা প্রাণীর সমন্বয় প্রক্রিয়া সম্পর্কে জানব। প্রাণীর প্রয়োজনীয় সমন্বয় কাজ স্নায়ু ছাড়াও বিভিন্ন হরমোন দ্বারা নানাভাবে প্রভাবিত হয়। প্রথমে ধারণা করা হতো সব হরমোনই উত্তেজক পদার্থ, কিন্তু পরে দেখা গেছে এদের মধ্যে কিছু কিছু নিস্তেজকও রয়েছে। হরমোনের কারণে প্রাণীর আচরণ থেকে শুরু করে কাজ, নড়াচড়া বিভিন্ন বিষয়ে পরিবর্তন হয়ে থাকে। বিভিন্ন রকম নালীহীন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। এসব নালীহীন গ্রন্থিগুলো একে অপরকে নিয়ন্ত্রণ করে। আবার স্নায়ুতন্ত্র নালীহীন গ্রন্থিগুলোর কাজ নিয়ন্ত্রণ করে। হরমোনকে কারখানা শ্রমিকের সাথে তুলনা করা যেতে পারে। কারখানায় কোনো শ্রমিক কোথায় কতক্ষণ কাজ করবে তা ওখানকার ব্যবস্থাপক দ্বারা নিয়োজিত হয়। ঠিক তেমনি স্নায়ুতন্ত্র প্রাণীদেহের একজন ব্যবস্থাপকের মতো হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে। অপরদিকে স্নায়ুতন্ত্রের বিকাশ এবং কাজের উপর হরমোনের অনেক প্রভাব রয়েছে। আমাদের শরীরে প্রতিনিয়ত যে কাজগুলো হয় তা খুব সূক্ষ্মভাবে অল্প পরিমাণে হরমোন নিয়ন্ত্রণ করে। এই সকল হরমোন উত্তেজক বা নিস্তেজক হিসেবে দেহের পরিস্ফুটন, বৃদ্ধি এবং বিভিন্ন টিস্যুর কাজ নিয়ন্ত্রণ করে। একটি মানুষের আচরণ, স্বভাব ও আবেগপ্রবণতাও হরমোনের উপর নির্ভর করে। যেহেতু হরমোনগুলো বিভিন্ন নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তাই এগুলো পরিবহনের জন্য আলাদাভাবে কোনো নালী থাকে না। তখন এই হরমোনগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দেহের দূরবর্তী কোন কোষ বা অঙ্গকে উদ্দীপিত করে। এই জন্য এদেরকে কখনো কখনো রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জারও বলা হয়ে থাকে। জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের সমন্বয় সাধনে নানা প্রাণী হরমোন ব্যবহার করে। মানুষ পথ চেনা বা দিক নির্দেশনার জন্য কম্পাস ব্যবহার করে থাকে। কিন্তু অন্য প্রাণী কিভাবে পথ চিনে নেয় বলতো? যেমন পিঁপড়া খাদ্য সংগ্রহ করে আবার নিজের বাসায় ফিরে আসে, তা খেয়াল করেছো নিশ্চয়ই। পিঁপড়া খুব সুন্দর উপায়ে হরমোন কাজে লাগিয়ে থাকে। পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে উৎস থেকে বাসায় আসার পথে ফেরোমোন নামক এক ধরনের হরমোন নিঃসৃত করে। ফেরোমোনের উপর নির্ভর করে পিঁপড়া খাদ্যের কাছে যায় এবং খাবার সংগ্রহ করে আবার পথ চিনে বাসায় ফিরে আসে।
পিঁপড়াদের এই কারণে এক সারিতে যাতায়াত করতে দেখা যায়। খাবার সংগ্রহ করা শেষ হলে পিঁপড়া ফেরোমন নিঃসরণ করা বন্ধ করে দেয়, যা সহজে বাতাসে উড়ে যায়। তখন অন্য পিঁপড়াগুলো আর খাদ্য সংগ্রহের জন্য যায় না। কিছু কিছু পোকা ফেরোমন দিয়ে তাদের নিজের প্রজাতির সঙ্গীকে খুঁজে পায়। দেখা গেছে কোনো কোনো পতঙ্গ বাতাসে ফেরোমন ছাড়লে 2 থেকে 4 কিলোমিটার দূর থেকে তার সঙ্গীরা আকৃষ্ট হয়। ফেরোমন ব্যবহার করে ক্ষতিকর পোকাদের সহজেই মেরে ফেলা যায়। ফেরোমনে আকৃষ্ট হয়ে অনিষ্টকারী পোকারা ফাঁদে এসে পড়ে, তখন তারা পানিতে ডুবে মারা যায়। অনিষ্টকারী পোকা দমনের ক্ষেত্রে এই পদ্ধতিটি খুবই পরিবেশ বান্ধব। আমরা প্রতিদিন হাঁটাচলা থেকে শুরু করে উঠা বসা, কথা বলা, চিন্তা করা, লেখাপড়া করা, হাসি, কান্না ইত্যাদি নানা ধরনের কাজ করে থাকি। এ সকল কাজ করার জন্য দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অংশ নেয়। অঙ্গগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে একটি সমন্বয় ব্যবস্থা প্রয়োজন। স্নায়ুতন্ত্র ও হরমোন তন্ত্র মিলে একসাথে এই পরিচালনা, নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, দেহের অঙ্গগুলোর মধ্যে সংযোগ রাখে, তাদের কাজে শৃঙ্খলা আনে এবং শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। আমাদের সারা শরীরের বিভিন্ন কাজের ভিতর সুসংবদ্ধতা আনার জন্য লক্ষ লক্ষ কোষ একে অপরের সাথে কাজের সমন্বয় ঘটায়। পরিবেশের উদ্দীপনায় সাড়া জাগানোর মাধ্যমে আমাদের দেহ কাজ করে। আমাদের চারপাশে 2 ধরনের পরিবেশ রয়েছে, বাহ্যিক ও অভ্যন্তরীণ। দেহের বাইরে জগৎ হলো বাহ্যিক পরিবেশ। আলো, গন্ধ, স্বাদ এবং স্পর্শ বাহ্যিক পরিবেশের উদ্দীপক। আলো আমাদের চোখ, গন্ধ আমাদের নাক, শব্দ আমাদের কান, স্বাদ আমাদের জিহ্বা এবং স্পর্শ আমাদের ত্বকের অনুভূতিবাহী স্নায়ু প্রান্তে উদ্দীপনা জাগায়। আর অভ্যন্তরীণ পরিবেশ হলো দেহের ভিতর। অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক হলো চাপ, তাপ ও বিভিন্ন রাসায়নিক বস্তু। উদ্দীপকগুলো ভিতরের অঙ্গের কেন্দ্রমুখী প্রান্তে উদ্দীপনা তৈরি করে। অভ্যন্তরীণ ও বাহ্যিক 2 ধরনের উদ্দীপকই অনুভূতির কেন্দ্রমুখী স্নায়ুতে তাড়না সৃষ্টি করে। যেমন তোমার হাতে একটি মশা এসে কামড় দিলে হাতে অবস্থিত ব্যথার রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়। এই তাড়না মস্তিষ্কে পৌঁছায়। তখন মস্তিষ্ক সিদ্ধান্ত নিয়ে আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে পেশি বা গ্রন্থিতে সাড়া জাগায়। সাড়া পাওয়ার পর তা আমাদের কাজ করতে সাহায্য করে। অর্থাৎ তুমি তোমার হাতটি ঝাঁকি দিয়ে মশাটি তাড়াতে চেষ্টা করো অথবা অন্য হাত দিয়ে মশাটি মারতে চেষ্টা করো। আজকের পর্বে প্রাণী সমন্বয় প্রক্রিয়া সম্পর্কে জানলে। আগামী পর্বে স্নায়ুতন্ত্র সম্পর্কে জানবে। সে পর্যন্ত ভালো থেকো। প্রাণীর সমন্বয় প্রক্রিয়া সম্পর্কে জেনেছি। প্রতিদিন আমরা হাঁটা চলা, খাওয়া, ঘুমানো ইত্যাদি নানা ধরনের কাজ করে থাকি। আমাদের নাক দিয়ে ঘ্রাণ নিয়ে বুঝে ফেলি কি খাবার রান্না হচ্ছে। এ সকল কাজ সম্ভব হয় স্নায়ুতন্ত্রের সাহায্যে। আজকের পর্বে আমরা স্নায়ুতন্ত্র সম্পর্কেই জানব। স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় করে। এই তন্ত্র দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করে। দেহের উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র প্রধানত 2 ভাগে বিভক্ত, কেন্দ্রীয় এবং প্রান্তীয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র 2টি অংশে বিভক্ত। মস্তিষ্ক এবং মেরুমজ্জা হলো এই 2টি অংশ। সুষুম্না কাণ্ডের একদম শেষ প্রান্তে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে ছড়ানো অংশটি মাথার খুলির মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। মস্তিষ্ক করটিকা বা মাথার খুলির মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে। মস্তিষ্ক বা মগজ তাজা অবস্থায় হালকা গোলাপি বর্ণের হয়। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রকে পরিচালনা করে। মস্তিষ্ককে 3টি অংশে ভাগ করা যায়: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। একে গুরু মস্তিষ্ক বলা হয়। সেরিব্রাম 2টি অংশে বিভক্ত। সেরিব্রামের 2টি অংশের মাঝখানে একটি খাঁজ থাকে, যার কারণে 2টি ভাগ হয়েছে। এই ভাগ দুটিকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। ডান ও বাম হেমিস্ফিয়ারের মধ্যে একটি খাঁজ থাকলেও এর 2টি অংশ একগুচ্ছ নিউরন দিয়ে যুক্ত থাকে, যার নাম কর্পাস ক্যালোসাম। বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশ এবং ডান হেমিস্ফিয়ার দেহের বাম অংশ নিয়ন্ত্রণ করে। সেরিব্রাল হেমিস্ফিয়ারের উপরের অংশ ঢেউতলা মেনেনজেস নামক পর্দা দিয়ে ঢাকা থাকে। সেরিব্রামের বাইরের স্তরকে বলে কর্টেক্স।
কর্টেক্স অনেক নিউরনের কোষ দেহ দিয়ে গঠিত ও এর রং ধূসর, তাই কর্টেক্সের আরেক নাম গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। অপরদিকে সেরিব্রামের ভিতরের স্তরটি নিউরনের এক্সন দিয়ে তৈরি। সাদা রঙের মায়েলিন দিয়ে আবৃত থাকায় সেরিব্রাল কর্টেক্সের গভীরে সাদা রঙের স্তর বা হোয়াইট ম্যাটার থাকে। সেরিব্রাম প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণ এবং প্রত্যেক অঙ্গে তা প্রেরণ করে। আমাদের চিন্তা চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কাজ সেরিব্রামই নিয়ন্ত্রণ করে। কোন উদ্দীপকের প্রতি কি ধরনের সাড়া দিবে সে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ হল মধ্য মস্তিষ্ক। অগ্র ও পশ্চাৎ মস্তিষ্ককে সংযুক্ত করে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের পিছনে অবস্থিত নলাকৃতির বড় অংশের নাম পন্স। মধ্য মস্তিষ্ক সেরিবেলাম ও মেরুলা অবলাঙ্গাটাকে যুক্ত করে। বিভিন্ন পেশির কাজের সমন্বয় সাধন ও ভারসাম্য রক্ষা করা মধ্য মস্তিষ্কের কাজ। দেখা ও শোনার ক্ষেত্রেও মধ্য মস্তিষ্কের ভূমিকা রয়েছে। পশ্চাৎ মস্তিষ্ক সেরিবেলাম, পন্স ও মেডুলা অবলাঙ্গাটা নিয়ে গঠিত। পন্সের উপরিভাগে অবস্থিত খণ্ডাংশটি সেরিবেলাম। এটি ডান এবং বাম দুই অংশে বিভক্ত। সেরিবেলামের বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ এবং ভিতরের দিকে সাদা পদার্থ থাকে। সেরিবেলাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ, চলাফেরায় সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা, দৌড়ানো এবং লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কাজ নিয়ন্ত্রণ করে। মেরুলা অবলঙ্গাটা এবং মধ্য মস্তিষ্কের মধ্যে অবস্থিত পন্স, যা একগুচ্ছ স্নায়ু মিলে গঠিত। আমাদের দেহের শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ, হৃৎপিণ্ডের স্পন্দন কোনো চিন্তা ছাড়াই নিজ থেকে হতে থাকে। কিন্তু মস্তিষ্কের কোন অংশ এটি করে থাকে তা কি জানো? এ সকল কাজ নিয়ন্ত্রণ করে মেরুলা অবলঙ্গাটা। মেরুলা অবলঙ্গাটা হলো মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশ। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের কেন্দ্র, যেমন শ্বসন কেন্দ্র, রক্ত সংবহন কেন্দ্র, এগুলো মেরুলা অবলঙ্গাটাতে অবস্থিত। এর সামনের দিকে পন্স রয়েছে, পিছনের দিক সুষুম্না কাণ্ডের উপরের অংশের সাথে যুক্ত। মানুষের দেহে মোট 12 জোড়া করটিক স্নায়ু রয়েছে। এর মধ্যে মেরুলা অবলঙ্গাটা থেকে 8 জোড়া করটিক স্নায়ু উৎপন্ন হয়। মস্তিষ্ক থেকে বের হওয়া 12 জোড়া করটিক স্নায়ু মাথা, ঘাড়, মুখমণ্ডল, মুখ, গহ্বর, জিহ্বা, চোখ, নাক, কান ইত্যাদি অঞ্চলে বিস্তৃত। স্নায়ুগুলো সংবেদী, মোটর অথবা মিশ্র প্রকৃতির। মেরুলা অবলঙ্গাটার স্নায়ু খাবার গিলতে, হৃৎপিণ্ড, ফুসফুস ও গলবিলের কিছু কাজ নিয়ন্ত্রণ করে। তাছাড়া এই স্নায়ুগুলো শ্রবণ এবং ভারসাম্যের মতো গুরুত্বপূর্ণ কাজও করে থাকে। আমাদের দেহের মূল কাঠামো মেরুদণ্ডের ভিতর থাকে মেরুরজ্জু। মেরুরজ্জুর আরেক নাম সুষুম্না কাণ্ড। মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভিতরে সুরক্ষিত থাকে। মেরুরজ্জুতেও শ্বেত পদার্থ এবং ধূসর পদার্থ উভয় থাকে, কিন্তু এদের অবস্থান মস্তিষ্কের উল্টো হয়ে থাকে, অর্থাৎ শ্বেত পদার্থ বাইরে আর ভিতরে ধূসর পদার্থ থাকে। দুই কশেরুকার মধ্য দিয়ে মেরুরজ্জু থেকে 31 জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়। এ সকল স্নায়ু ঘাড়, গলা, বুক, পিঠ, হাত ও পায়ে রয়েছে। মেরুরজ্জীয় স্নায়ু মিশ্র প্রকৃতির, অর্থাৎ এ সকল স্নায়ুতে সংবেদী ও মোটর দু ধরনের স্নায়ুই রয়েছে। আজকের পর্বে আমরা স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক ও মেরুরজ্জু সম্পর্কে জানলাম। আগামী পর্বে জানব স্নায়ু কলা সম্পর্কে। গত পর্বে আমরা জেনেছি স্নায়ুতন্ত্র সম্পর্কে। মানুষের মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন বা স্নায়ুকলা রয়েছে। মস্তিষ্কই আমাদের দেহের সকল কাজের মূল নিয়ন্ত্রক। কিন্তু কিভাবে এই নিয়ন্ত্রণের কাজ হয়ে থাকে তা কি তুমি জানো? মানুষের মস্তিষ্কে থাকা স্নায়ুকলার মাধ্যমেই এটি দেহের সব কাজ নিয়ন্ত্রণ করে। আজকের পর্বে আমরা স্নায়ুকলা সম্পর্কে জানব। যে কলা দেহের সব ধরনের সংবেদন ও অনুভূতি গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত সাড়া দেয়, তাকে স্নায়ু টিস্যু বা স্নায়ুকলা বলে। অনেক স্নায়ুকোষ বা নিউরন একসাথে মিলিত হয়ে স্নায়ু টিস্যু গঠিত হয়। স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক হল নিউরন। নিউরন দুটি অংশ নিয়ে গঠিত,
কোষদেহ ও প্রলম্বিত অংশ। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে কোষদেহ গঠিত। সব নিউরনের কোষদেহ আবার একরকম আকৃতির হয় না, বিভিন্ন আকৃতির, যেমন গোলাকার, তারকাকার অথবা ডিম্বাকার হয়। কোষদেহের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক কণা সহ অসংখ্য নিসল দানা আছে। নিসল দানা কি ভাবছো তো? নিউরোপ্লাজমের ভিতরে অবস্থিত অতি ছোট ছোট দানাকে নিসল দানা বলে। কোষ দেহ থেকে কিছু শাখা প্রশাখা সৃষ্টি হয়, একে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দু ধরনের, ডেনড্রন ও অ্যাক্সন। কোষদেহের চারদিকে শাখাযুক্ত অনেক ছোট ছোট প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদের ডেনড্রাইট বলে। এটি অন্য নিউরন থেকে স্নায়ু তাড়না গ্রহণ করে। প্রলম্বিত অংশের দ্বিতীয় ভাগটি হল অ্যাক্সন। কোষ দেহ থেকে উৎপন্ন বেশ লম্বা আকৃতির তন্তুকে অ্যাক্সন বলে। একটি নিউরনের সাধারণত একটি মাত্র অ্যাক্সনই থাকে। অ্যাক্সনের চারদিকের পাতলা আবরণকে নিউরিলেমা বলে। নিউরিলেমা এবং অ্যাক্সনের মাঝের জায়গায় স্নেহ পদার্থের একটি স্তর থাকে, একে মাইলিন বলে। অ্যাক্সনের শেষ মাথা কতগুলো টার্মিনালে ভাগ হয়ে যায়। এই টার্মিনালগুলো সিন্যাপসের মধ্য দিয়ে অন্য নিউরনের ডেনড্রাইটে স্নায়ু তাড়না প্রেরণ করে থাকে। বহু সংখ্যক অ্যাক্সন ও ডেনড্রাইট মিলিত হয়ে গঠন করে স্নায়ু। নিউরিলেমা আবরণটি একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব পর পর এটি সাধারণত বিচ্ছিন্ন বা অসংলগ্ন অবস্থায় থাকে। শুধু এই বিচ্ছিন্ন অংশে নিউরোলেমার সাথে অ্যাক্সনের সরাসরি সংস্পর্শ ঘটে। বিচ্ছিন্ন অংশগুলোতে কোনো আবরণই থাকে না। এই অংশগুলো র্যানভিয়ারের পর্ব নামে পরিচিত। অ্যাক্সনের মূল অক্ষের আবরণীকে অ্যাক্সোলেমা বলে। একটি নিউরনের অ্যাক্সনের টার্মিনালের সাথে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট সরাসরি যুক্ত থাকে না, কিছুটা ফাঁকা জায়গা থাকে। এই সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থলকে সিন্যাপস বলে। অ্যাক্সন টার্মিনাল সিন্যাপসের মধ্য দিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়। সিন্যাপসে এক ধরনের তরল পদার্থ থাকে, একে নিউরোহিউমার বলে। কোনো একটি নিউরনের মধ্য দিয়ে স্নায়ু তাড়না প্রবাহিত হয়ে সিন্যাপস পার করে পরবর্তী নিউরনে যায়। এভাবে স্নায়ু তাড়না বা স্নায়ু উদ্দীপনা নিউরনের ভেতর দিয়ে একদিকে প্রবাহিত হয়। নিউরনের প্রধান কাজ উদ্দীপনা বহন করা। এছাড়াও অনুভূতিবাহী বা সংবেদী নিউরন গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা পাঠায়। ঠিক একইভাবে মোটর নিউরনও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে উদ্দীপনা প্রেরণ করে। আজকের পর্বে আমরা স্নায়ুকলা সম্পর্কে অনেক কিছু জানলাম। আগামী পর্বে প্রতিবর্তী ক্রিয়া ও উদ্দীপনা সঞ্চালন সম্পর্কে আমরা জানব। গত পর্বে জেনেছ স্নায়ুকলা সম্পর্কে। আজকের পর্বে প্রতিবর্তী ক্রিয়া ও উদ্দীপনা সঞ্চালন সম্পর্কে জানব। আমাদের হাতে হঠাৎ ধারালো কিছু, যেমন সুই ফুটলে আমরা সাথে সাথে হাত সরিয়ে ফেলি, অথবা চোখে যখন হঠাৎ আলো এসে পড়ে তখন চোখের মণি ছোট হয়ে যায়। এসব সাড়া আমাদের দেহ প্রদান করে প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে। প্রতিবর্তী ক্রিয়া বলতে হঠাৎ করে কোনো উদ্দীপনা বা তার কারণে স্বয়ংক্রিয় যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে বোঝায়। প্রতিবর্তী ক্রিয়া আপনা আপনি হয়, তাই আমরা চাইলেও প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের অনেকেরই ভুল ধারণা থাকে যে প্রতিবর্তী ক্রিয়া মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রিত হয়, কিন্তু এই ধারণাটি পুরোপুরি ভুল। প্রতিবর্তী ক্রিয়া মূলত সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়। তাহলে বলা যায়, যেসব উদ্দীপনার সাড়া প্রদান মস্তিষ্ক দিয়ে না হয়ে সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। অসতর্কভাবে সেলাই করার সময় আঙুলে সুই ফুটলে কেন আমরা সাথে সাথে হাত অন্য জায়গায় সরিয়ে নেই, সেই ব্যাপারটি প্রতিবর্তী ক্রিয়ার বিস্তারিত জানলেই বুঝতে পারবে। আঙুলে সুই ফোটার সময় আঙুলের ত্বক বা চামড়ায় অবস্থিত সংবেদী নিউরন ব্যথা পাওয়ার অনুভূতি গ্রহণ করে।
এখানে ত্বক বা চামড়া হলো গ্রাহক অঙ্গ বা পরিবেশ থেকে অনুভূতি নেওয়ার অঙ্গ। আঙুলের ত্বক থেকে এই অনুভূতি সংবেদী নিউরনের অ্যাক্সনের সাহায্যে স্নায়ুকাণ্ডের ধূসর অংশে প্রবেশ করে। স্নায়ুকাণ্ডের ধূসর অংশে অবস্থিত সংবেদী নিউরনের অ্যাক্সন থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা পরিবাহিত হয়। এরপর রিলে নিউরন সংবেদী নিউরন ও মোটর নিউরনের মাঝে যোগাযোগের পথ করে দেয়। এই উদ্দীপনা মধ্যবর্তী বা রিলে নিউরনের সাহায্যে মোটর স্নায়ুকোষের ডেনড্রাইটে প্রবেশ করে। আজ্ঞাবাহী স্নায়ুর অ্যাক্সনের সাহায্যে অনুভূতি পেশিতে প্রবেশ করে। অনুভূতি যখন পেশিতে এসে পৌঁছায় তখন পেশির সংকোচন ঘটে, ফলে অনুভূতি সৃষ্টির জায়গা থেকে দ্রুত আপনা আপনি হাত সরে যায়। এবার প্রান্তীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে জানব। মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং মেরু মজ্জা বা সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু বের হয়ে আসে। এই স্নায়ুগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় ভাগ হয়ে দেহের সব অঙ্গে ছড়িয়ে পড়ে। এই 12 জোড়া ও 31 জোড়া স্নায়ু অর্থাৎ মোট 43 জোড়া স্নায়ুকে একসাথে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে। মস্তিষ্ক থেকে উৎপন্ন হয় করটিক স্নায়ু। করটিক স্নায়ুগুলো চোখ, নাক, কান, জিহ্বা, মুখমণ্ডল, পাকস্থলী, হৃৎপিণ্ড সহ আরো অনেক অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে। আর মেরুরজ্জু থেকে যে স্নায়ু বের হয় তা অঙ্গ প্রত্যঙ্গ চালনা নিয়ন্ত্রণ করে। এছাড়াও এই স্নায়ুগুলো দেহের বাকি অংশ থেকে যাবতীয় অনুভূতি মস্তিষ্কে পরিবহন করে। আমরা যে খাবার খাই তা আমাদের পাকস্থলীতে যাওয়ার পর তুমি কি কখনো হজম করার জন্য তাকে নির্দেশ দাও? খাবার হজম হওয়া ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা যায় না, কারণ এটা স্বয়ংক্রিয়ভাবে হয়। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ভেতর রয়েছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। যেসব অঙ্গের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সেই সব অঙ্গ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। দেহের ভিতরের অঙ্গগুলো যেমন হৃৎপিণ্ড, অন্ত্র, পাকস্থলী, অগ্নাশয় ইত্যাদির কাজ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত হয়। এসব তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জু সরাসরি কোনো প্রভাব রাখে না, তাই এরা অনেকটা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে নিজের কাজ করতে পারে। সৃষ্ট উদ্দীপনা নিউরনের কার্যকারিতার ফলে প্রয়োজনীয় অঙ্গগুলোতে সঞ্চালিত হয়। পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছায় তাকে স্নায়ু তাড়না বা উদ্দীপনা বলে। এই উদ্দীপনা যখন মাংসপেশিতে সঞ্চালিত হয় তখন পেশি সংকুচিত হয়ে সাড়া দেয়, ফলে প্রয়োজন অনুযায়ী দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালিত হয়। কিন্তু গ্রন্থির জন্য কাজটা অন্যভাবে হয়। গ্রন্থিতে এই তাড়না পৌঁছালে সেখানে রস খরিত হয়। যেমন পাকস্থলী থেকে যখন অম্লীয় খাদ্যমণ্ড ডিওডেনামে প্রবেশ করে তখন তা অগ্নাশয়ের অ্যাসিনাসে অবস্থিত বহিঃক্ষরা গ্রন্থির কোষগুলোকে অগ্নাশয়ের রসক্ষরণে উদ্দীপ্ত করে। অনুভূতি বহনকারী স্নায়ু উত্তেজিত হলে সেই উত্তেজনা মস্তিষ্কের দিকে এগোতে থাকে, ফলে যন্ত্রণাবোধ, স্পর্শজ্ঞান, দর্শন এই ধরনের অনুভূতি উপলব্ধি করায়। একটি উদাহরণের সাহায্যে স্নায়ু তাড়না বা উদ্দীপনা কিভাবে কাজ করে তা সহজেই বুঝতে পারবে। এই যে তুমি শিখর ভিডিও দেখে কত কি শিখছো, নোট করছো। ফোন থেকে আলো তোমার চোখের রেটিনায় উদ্দীপনা জাগায়, যার ফলে স্নায়ু তাড়নার সৃষ্টি হয়। এই উদ্দীপনা চোখের স্নায়ুর সাহায্যে মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে পৌঁছায়। এখানে প্রধান সাড়া হিসেবে কাজ করে ভিডিও এর শব্দ, যা বাতাসে শব্দ তরঙ্গ তৈরি করে। শব্দ তরঙ্গ তখন তোমার কানের পর্দায় উদ্দীপনা জাগায়, যা শ্রবণ স্নায়ুর সমন্বয়ের সাহায্যে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পৌঁছায়। সেখান থেকে তাড়নাটি স্মৃতিকেন্দ্র, চিন্তা কেন্দ্র ইত্যাদি হয়ে মোটর স্নায়ুর সাহায্যে তোমার হাতের ঐচ্ছিক পেশিতে পৌঁছায়। হাতের পেশি ওই নির্দেশে সাড়া দিয়ে লিখতে থাকে। এখানে ছাত্রের পেশি হলো প্রধান সাড়া অঙ্গ। আশা করি আজকের পর্ব থেকে প্রতিবর্তী ক্রিয়া ও উদ্দীপনা সঞ্চালন সম্পর্কে সব বুঝতে পেরেছ। আগামী পর্বে আলোচনা করব হরমোন সম্পর্কে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা জেনেছি প্রতিবর্তী ক্রিয়া ও উদ্দীপনা সঞ্চালন সম্পর্কে। আজকের পর্বে মানবদেহের হরমোন সম্পর্কে জানব।
আমাদের জীবনে ছোট থেকে বড় হওয়া পর্যায়ে নানা ধরনের রূপান্তর ঘটে। আমরা বড় হই, শারীরিক পরিবর্তন ঘটে, বংশবৃদ্ধি ঘটে। বিভিন্ন পর্যায়ে এই রূপান্তরে কাজ করে এক ধরনের বিশেষ নালীবিহীন গ্রন্থি, যা মানুষ সহ অন্যান্য প্রাণীর দেহে থাকে। এই সকল গ্রন্থি থেকে এক প্রকার রস বের হয়, যা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। রক্তে প্রবাহিত হয়ে এই রস দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নালীবিহীন গ্রন্থি নিঃসৃত এই রসকে হরমোন বলে। হরমোন পরিবহনের জন্য আলাদা কোনো নালী থাকে না। এটি রক্তের স্রোতের সাথে প্রবাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছায়। কোষে পৌঁছানোর পর হরমোন প্রাণ রাসায়নিক কার্যকলাপকে প্রভাবিত করে জৈবিক কাজগুলো সঠিকভাবে পরিচালনা করে। কিন্তু প্রয়োজনের চেয়ে কম অথবা বেশি পরিমাণ হরমোন বের হলে শরীরে নানা রকম সমস্যা বা প্রতিক্রিয়া তৈরি হয়। এবার তাহলে মানবদেহের কয়েকটি প্রধান নালীবিহীন গ্রন্থি সম্পর্কে জানা যাক। মানবদেহের মস্তিষ্কের নিচের অংশে পিটুইটারি গ্রন্থি বা হাইপোফাইসিস অবস্থান করে। এটি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। কারণ এটি থেকে নিঃসৃত হরমোন সংখ্যায় অনেক বেশি এবং অন্যান্য গ্রন্থির উপর এই হরমোনের প্রভাবও সবচেয়ে বেশি। যেহেতু অন্যান্য গ্রন্থির নিঃসরণের উপর এই গ্রন্থির প্রভাব থাকে, তাই এই গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নালীবিহীন গ্রন্থি হওয়া সত্ত্বেও এটি আকারে সবচেয়ে ছোট। পিটুইটারি গ্রন্থি থেকে গোনাডোট্রপিক, সোমাটোট্রপিক, থাইরয়েড উদ্দীপক হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়। আমাদের দেহের বৃদ্ধির জন্য যে হরমোন নির্গত হয় তাও পিটুইটারি গ্রন্থি থেকে আসে। থাইরয়েড গলার ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত। ট্রাকিয়া হলো গলবিল এবং শ্বরযন্ত্রকে ফুসফুসে সংযোগকারী অংশ, যা বায়ু পরিবহন করে এবং প্রাণীর শ্বসনে সাহায্য করে। একে শ্বাসনালীও বলা হয়। এই গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন নামক হরমোন বের হয়। থাইরক্সিন হরমোন সাধারণত মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি সহ বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। থাইরয়েড থেকে ক্যালসিটোনিন নামক আরেকটি হরমোন বের হয়, যা রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাইরয়েড গ্রন্থির পেছনে মোট 4টি প্যারাথাইরয়েড গ্রন্থি অবস্থিত। এই গ্রন্থি থেকে প্যারাথর্মোন নামক হরমোন বের হয়। প্যারাথর্মোন প্রধানত ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। আমাদের দেহে এমন একটি গ্রন্থি আছে যা বয়স বৃদ্ধির সাথে সাথে ছোট হতে হতে একসময় বিলুপ্ত হয়ে যায়। এটা কি জানো? গ্রন্থিটার নাম হলো থাইমাস গ্রন্থি। এটি গ্রীবা অঞ্চলে অবস্থিত। গলদেশ বা ঘাড়কে সাধারণত গ্রীবা বলা হয়। শিশুকালে থাইমাস গ্রন্থি বিকশিত অবস্থায় থাকে। পরে দেহের বৃদ্ধির সাথে সাথে এটি ছোট হয়ে এক পর্যায়ে প্রায় বিলুপ্ত হয়ে ফ্যাটি টিস্যুতে রূপান্তরিত হয়ে যায়। থাইমাস গ্রন্থি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এই গ্রন্থি থেকে থাইমোসিন হরমোন নিঃসরণ হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত এই হরমোন থাকে না, থাকলেও খুব নিম্ন পর্যায়ে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা দিক থেকে অনেক রকমের মানসিক ও শারীরিক চাপের সম্মুখীন হই। এই সকল চাপ থেকে মুক্তি দেওয়ার জন্য একটি গ্রন্থি রয়েছে, তা কি জানো? আর তা হলো অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি। কিডনির ওপরে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি অবস্থান করে। অ্যাড্রেনাল গ্রন্থি আমাদের দেহের জন্য প্রয়োজনীয় সকল বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। এই গ্রন্থিটি থেকে অনেক ধরনের হরমোন বের হয়। এদের মধ্যে অ্যাড্রেনালিন হরমোন অন্যতম, যা দেহের শর্করা বিপাক থেকে শুরু করে হৃৎপিণ্ডের সংকোচন হার ও রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সকলেই কম বেশি ডায়াবেটিসের কথা শুনেছি।
ইনসুলিন নামক হরমোন যখন খুব অল্প পরিমাণে উৎপন্ন হয় বা একদমই উৎপন্ন হয় না, তখন ডায়াবেটিস দেখা দেয়। এই ইনসুলিন নিঃসরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক গ্রন্থি থেকে। অগ্নাশয়ের মাঝে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অবস্থিত। এই গ্রন্থির কোষগুলো শরীরের শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে। ইনসুলিন ছাড়াও এই কোষগুলো গ্লুকাগন নামের আরেকটি হরমোন নিঃসরণ করে। গ্লুকাগন হরমোনের কাজ হলো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা। ইনসুলিন যেমন রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দিয়ে থাকে, গ্লুকাগন সেখানে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করতে মুখ্য ভূমিকা রাখে। ইনসুলিন ও গ্লুকাগনের বিপরীতমুখী ক্রিয়ার ফলেই রক্তে গ্লুকোজের মাত্রা একটি নির্দিষ্ট লেভেলে কার্যকর থাকে। তুমি জেনে অবাক হবে যে আমাদের বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় জনন অঙ্গ বিকাশেও এক ধরনের নালীহীন গ্রন্থি ভূমিকা পালন করে। এর নাম হলো জনন অঙ্গ বা গোনাড গ্রন্থি। এটি মেয়েদের ডিম্বাশয় এবং ছেলেদের শুক্রাশয়ে অবস্থান করে। মানুষের দেহে পরিণত বয়সে যেসব লক্ষণ দেখা যায়, জনন অঙ্গ থেকে নিঃসৃত হরমোন এদের বিকাশে সাহায্য করে। জনন অঙ্গের বৃদ্ধি করা ছাড়াও জনন চক্র এবং যৌন আচরণ নিয়ন্ত্রণে এই গ্রন্থি ভূমিকা পালন করে থাকে। দু প্রকার হরমোন গোনাড গ্রন্থি তৈরি করে থাকে, তা হলো টেস্টোস্টেরন ও এস্ট্রোজেন। পরিণত বয়সে জনন অঙ্গ থেকে পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়, আর স্ত্রী দেহে উৎপন্ন হয় এস্ট্রোজেন নামক হরমোন। আজকের পর্বে হরমোন, মুখ্য নালিকাবিহীন গ্রন্থির পরিচিতি সম্পর্কে অনেক কিছু জানলাম। আগামী পর্বে হরমোন জনিত নানা ধরনের অস্বাভাবিকতা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত শিখোর সাথেই থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা জেনেছি মানবদেহের হরমোন সম্পর্কে। আমরা অনেকেই গলগণ্ড বা গয়টার রোগটি দেখেছি বা শুনেছি, কিন্তু এই রোগটি কেন হয় তা কি জানো? থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি হলে গলগণ্ড রোগটি দেখা যায়। এটি একটি হরমোন জনিত অস্বাভাবিকতা। থাইরয়েডের মতো এরকম আরো অনেক অস্বাভাবিকতা দেখা যায় হরমোন ঠিকমতো নিঃসৃত না হলে। আজকে আমরা হরমোন জনিত বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করব। সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে। এই কারণে আমাদের আয়োডিনের অন্যতম মূল উৎস হলো সামুদ্রিক মাছ। থাইরয়েড হরমোন তৈরি হয় আয়োডিন যুক্ত খাবার খেলে, কারণ থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো উৎপন্ন হয় সেগুলোর অন্যতম গাঠনিক উপাদান হলো আয়োডিন। খাবারে আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করলে থাইরয়েডের সমস্যা অনেকটাই কমে যায়। এছাড়া কলা, ফলমূল, কচু, সামুদ্রিক মাছ ইত্যাদি খেলে থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সাধারণত সমুদ্র থেকে দূরে অবস্থিত এলাকাগুলোতে গলগণ্ড রোগীর সংখ্যা অনেক বেশি। যেমন হিমালয়ের পাদদেশে, নেপাল বা বাংলাদেশের উত্তরবঙ্গে অন্যান্য সকল এলাকা থেকে গয়টার রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুদের মানসিক বিকাশ বাধা পায়, গায়ের চামড়া খসখসে হয়ে যায়, মুখমণ্ডল গোলাকার হয়, চেহারা স্বাভাবিক শিশুদের সাথে কিছুটা পার্থক্য হয়। আয়োডিনের অভাবে শিশুদের বৃদ্ধি বিকাশ কমে যায়। আমাদের দেহের অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামের এক ধরনের গ্রন্থি আছে। ইনসুলিন হরমোন এই গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আমাদের দেহে শর্করা জাতীয় খাবার পরিপাক নিয়ন্ত্রণ করে ইনসুলিন। অগ্নাশয় থেকে ইনসুলিন কম নিঃসৃত হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। তখন প্রস্রাবের সাথে গ্লুকোজ বের হয়। ইনসুলিন তৈরির এই ঘাটতিকে বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস বলে। ডায়াবেটিস প্রধানত দুই ধরনের হয়, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 এ আক্রান্ত রোগীর দেহে একটুও ইনসুলিন তৈরি হয় না। এর কারণে নিয়মিতভাবে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হয়। টাইপ 2 রোগীর দেহে কিছু পরিমাণ ইনসুলিন তৈরি হয়, কিন্তু তা দেহের গ্লুকোজ পরিপাকের জন্য যথেষ্ট নয়। এই ক্ষেত্রে ঔষধ নিয়ে অগ্নাশয়ের কোষকে শরীরের জন্য প্রয়োজনীয় ইনসুলিন তৈরি করতে সাহায্য করা হয়।
কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে কোনো না কোনো সময়ে ইনসুলিন স্থায়ীভাবে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া বিভিন্ন অসুখ বা চিকিৎসার অংশ হিসেবে ঔষধ বন্ধ রাখতে হতে পারে। এই পর্যায়ে এসে ইনসুলিন নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। উদাহরণ হিসেবে আমরা বিভিন্ন বড় সার্জারির কথা বলতে পারি, যেখানে রোগীর রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য সাময়িকভাবে ঔষধ বন্ধ করে ইনসুলিন দেয়া হয়। ডায়াবেটিস সাধারণত বংশগতি এবং পরিবেশের প্রভাবে হয়ে থাকে। এটি সংক্রামক বা ছোঁয়াচে রোগ নয়। আগে ধারণা করা হতো শুধুমাত্র বৃদ্ধ লোকদের এই রোগটি হয়, তবে এই ধারণাটি ভুল। ছোট বড় সব বয়সে ডায়াবেটিস হতে পারে। যারা শারীরিক পরিশ্রম করেন না, অর্থাৎ দিনের বেশিরভাগ সময় বসে কাজ করেন, অলস জীবনযাপন করেন, তাদেরও ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। এছাড়াও মোটা মানুষদের এই রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে। কারো বাবা মা, দাদা দাদির ডায়াবেটিস থাকলে তার এই রোগ হওয়ার আশঙ্কা খুবই বেশি। কিছু শিশুর জন্ম থেকে ইনসুলিন উৎপাদন কম হয়, যা ইনসুলিন ঘাটতিতে রূপ নেয়। এ ধরনের বাচ্চারা সাধারণত টাইপ 1 ডায়াবেটিসে ভুগে। কিছু লক্ষণ থেকে ডায়াবেটিস শনাক্ত করতে পারবে, যেমন রক্ত বা প্রস্রাবে গ্লুকোজের মাত্রা পরিমাণের চেয়ে বেড়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, অনেক পিপাসা লাগা, ক্ষুধা বেড়ে যাওয়া, যথেষ্ট খাবার খাওয়ার পরও দেহের ওজন কমতে থাকা, শরীর দুর্বল লাগা, চোখে কম দেখা, গায়ের চামড়া খসখসে ও রুক্ষ হয়ে যাওয়া, কোনো জায়গা কেটে গেলে সহজে না শুকানো। ডায়াবেটিস রোগ রক্ত ও প্রস্রাবে গ্লুকোজের পরিমাণ জানার মাধ্যমে নির্ণয় করা যায়। এটি পুরোপুরি সেরে ফেলা যায় না, নিয়ন্ত্রণে রাখা যায়। ডাক্তারদের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য 3টি ডি মেনে চলা জরুরি: ডিসিপ্লিন, ডায়েট ও ডোজ। একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির মূল নীতিই হবে সুশৃঙ্খল জীবনযাপন করা, নিয়মিত এবং ডাক্তারের পরামর্শ মতো পরিমিত খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, রোগীর দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পায়ের বিশেষ যত্ন নেওয়া, প্রস্রাব পরীক্ষা করা, শরীরে কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া, মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এবং সময় মতো খাবার খেতে হবে। তৃতীয় ডি হলো ঔষধ সেবন বা ডোজ। কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয়। সঠিক চিকিৎসা না করা হলে রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ফলে রোগী বেহুশ হয়ে পড়তে পারে। একে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। খুব দ্রুত এর চিকিৎসা না করা হলে রোগী খুব দ্রুত মারা যেতে পারে। হঠাৎ অজ্ঞান হয়ে গেলে তখন তাকে গ্লুকোজ বা চিনির পানি খাইয়ে দিলে অনেক সময় খারাপ পরিণতি থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আজকের পর্বে হরমোনজনিত অস্বাভাবিকতা সম্পর্কে জানলে। আগামী পর্বে স্নায়বিক বৈকল্যজনিত সমস্যা সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত শিক্ষার সাথেই থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা হরমোনজনিত বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করেছি। তোমরা অনেকে প্যারালাইসিস শব্দটার সাথে পরিচিত, যেখানে রোগীরা তাদের ডান পা অথবা বাম পা কিংবা হাত পা কোনোটাই নাড়াতে পারে না। এক্ষেত্রে আসলে মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটে। একে স্ট্রোক বলা হয়। আজকে আমরা স্ট্রোক সহ বিভিন্ন স্নায়বিক বৈকল্যজনিত সমস্যা সম্পর্কে জানবো। মস্তিষ্কে রক্ত সরবরাহের ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে স্ট্রোক বলে। বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোকের ঝুঁকিও বাড়তে থাকে। অনেকের মাঝে একটি ভুল ধারণা রয়েছে যে স্ট্রোক হৃৎপিণ্ডে হয়, কিন্তু স্ট্রোক আসলে হয় মস্তিষ্কে। দুভাবে স্ট্রোক হতে পারে: মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে অথবা মস্তিষ্কের রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচলে বাধা পেয়ে। দুটির মধ্যে রক্তক্ষরণজনিত স্ট্রোক বেশি ক্ষতিকর। সাধারণত উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। নানাভাবে স্ট্রোকের লক্ষণ প্রকাশ পায়, কিন্তু এর লক্ষণগুলো অন্য সকল রোগের মতো আগে থেকে বোঝা যায় না। হঠাৎ করেই এগুলো প্রকাশ পায়।
যেমন বমি হয়, অনেক মাথা ব্যথা হয়, কয়েক মিনিটে রোগী জ্ঞান হারায়, অনেকের ঘাড়ও শক্ত হয়ে যায়, মাংসপেশি ক্লান্ত বা শিথিল হয়ে যায়, শ্বসন এবং রক্তচাপ কমে যায়, মুখ লাল হয়ে যায়। স্ট্রোকের একটি বড় লক্ষণ হলো মুখ বেঁকে যাওয়া অথবা অল্প সময়ের জন্য জ্ঞান চলে গিয়ে আবার জ্ঞান ফিরে আসা। স্ট্রোক সম্পর্কে নিশ্চিত হতে হলে মস্তিষ্কের রক্তক্ষরণ বা জমাট বেঁধেছে কিনা তা নির্ণয় করা হয়, যা সাধারণত সিটি স্ক্যানের মাধ্যমে করা হয়। স্ট্রোকটি কতটা মারাত্মক তা জানার জন্য কয়েকদিন রোগীকে হাসপাতালে ডাক্তারের পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রাখতে হয়। স্ট্রোকের লক্ষণ মনে হলে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রক্তক্ষরণজনিত স্ট্রোক হলে বাঁচানো খুব কঠিন। এক্ষেত্রে বেঁচে গেলে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর সে তার জ্ঞান ফিরে পায়। তবে কিছু রোগী আস্তে আস্তে অচল হওয়া অঙ্গে শক্তি ফিরে পায়। অবশ হওয়া অঙ্গে শক্তি ধীরে ধীরে ফিরে, কিন্তু সূক্ষ্ম কাজ করার ক্ষমতা সাধারণত সম্পূর্ণ ফিরে আসে না। কিন্তু যেসব স্নায়ু সম্পূর্ণভাবে বিকল হয় সেগুলোর কাজ করার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। মস্তিষ্কে জমে থাকা রক্ত অনেক সময় অস্ত্রোপচার বা সার্জারির মাধ্যমে বের করা লাগতে পারে। উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে। রোগীকে উপযুক্ত যত্ন ও মলমূত্র ত্যাগের সুব্যবস্থা করে দিতে হবে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রোগীকে। খেতে না পারলে নলের সাহায্যে খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। বিকল হওয়া অঙ্গ ঠিক করার জন্য ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী অঙ্গগুলো নির্দিষ্ট নিয়মে নড়াচড়া করাতে হবে। এতে করে ক্ষতিগ্রস্ত অঙ্গের অস্থিসন্ধি শক্ত হয়ে যাওয়া থেকে বাঁচানো সম্ভব। জ্ঞান ফিরে এলে রোগীকে নিজে থেকে অঙ্গগুলো নড়াচড়া করতে উৎসাহিত করা উচিত। কিছু নিয়ম মেনে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। ধূমপান পরিহার করা, উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিসের রোগীদের নিয়মিত ওষুধ খাওয়া, চিন্তামুক্ত সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করা। স্ট্রোকের কারণে আরেকটি মারাত্মক রোগের উৎপত্তি হয়, যার নাম প্যারালাইসিস। শরীরের কোনো অংশের ঐচ্ছিক মাংসপেশি ইচ্ছামতো নাড়াতে না পারাকে প্যারালাইসিস বলে। মস্তিষ্কের কোনো অংশের ক্ষতি হলে ওইখানের সংবেদন গ্রহণকারী পেশিগুলো আর কাজ করতে পারে না। মানুষের দুই ধরনের প্যারালাইসিস হতে পারে, আংশিক অথবা সম্পূর্ণ। প্যারালাইসিসের ফলে শরীরের এক পাশে কোনো অঙ্গ কাজ না করলে তা আংশিক প্যারালাইসিস। আবার দেহের উভয় পাশের অঙ্গের কাজ করার ক্ষমতা নষ্ট হলে তাকে সম্পূর্ণ প্যারালাইসিস বলে। দুই হাত ও পায়ের প্যারালাইসিস হলো সম্পূর্ণ প্যারালাইসিসের উদাহরণ। সাধারণত স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয়। মেরুদণ্ডের বা সুষুম্নাকাণ্ডের আঘাতেও প্যারালাইসিস হতে পারে, অথবা কোনো দুর্ঘটনা হলেও প্যারালাইসিস হতে পারে। প্যারালাইসিসের আরেকটি কারণ হলো স্নায়ুরোগ, সুষুম্নাকাণ্ড বা কশেরুকার ক্ষয়। গ্রামের মানুষদের মাঝে অনেকেরই হঠাৎ মারাত্মক কাঁপুনি শুরু হলে তারা এটিকে জিন বা পরীর আছর বলে থাকেন, কিন্তু এই কাঁপুনি ওঠাটা এক ধরনের রোগ। মস্তিষ্কের এই রোগটির নাম হলো এপিলেপসি। এপিলেপসির আরেক নাম মৃগী রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে খিঁচুনি বা কাঁপুনি দিতে থাকে। অনেক সময় রোগী অজ্ঞান হয়ে পড়ে। এমনও দেখা যায় হঠাৎ করে রোগী কিছু সময়ের জন্য কাজ করার শক্তি হারিয়ে ফেলে ও কাঁপুনি দিতে দিতে মাটিতে পড়ে যায়। আগুন বা পানির সাথে এই রোগের কোনো সম্পর্ক নেই। স্ট্রোকে আক্রান্ত রোগীদের মাঝে এপিলেপসি দেখা যায়। মেনিনজাইটিস হলো মস্তিষ্কের আবরণী মেনিনজেসের প্রদাহ। এটির কারণেও এপিলেপসি হতে পারে। এনসেফালাইটিস, যা মস্তিষ্কের কর্টেক্সের মধ্যকার প্রদাহ, এপিলেপসির একটি কারণ। এছাড়া জন্ম থেকে মস্তিষ্কের সমস্যা ও টিউমারের কারণেও এপিলেপসি হতে পারে। যে কোনো বয়সে মৃগী রোগ হতে পারে।
খিঁচুনি উঠলে রোগী উঠার শক্তি পায় না, তাই এসব রোগীকে আগুন কিংবা অন্যান্য বিপজ্জনক স্থান ও বস্তু থেকে দূরে রাখতে হয়। রোগটির কিছু ধরন দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে না, আবার কোনোটা মস্তিষ্কে স্থায়ী ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রোগটির ধরন নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন। আজকের পর্বে আমরা স্ট্রোক, প্যারালাইসিস ও এপিলেপসি সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা পার্কিনসন রোগ ও মাদকদ্রব্যের প্রভাব সম্পর্কে আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা স্ট্রোক, প্যারালাইসিস ও এপিলেপসি সম্পর্কে জেনেছি। আজকের পর্বে স্নায়বিক বৈকল্যজনিত সমস্যা ও মাদকদ্রব্যের প্রভাব আমরা জানব। তোমার নানা নানি অথবা দাদা দাদির মতো বয়স্ক মানুষদের মাঝে হাত বা পা কাঁপার প্রবণতা খেয়াল করেছো কখনো? এটি একটি রোগ যার নাম পার্কিনসন্স ডিজিজ বা পার্কিনসন রোগ। এ রোগ সাধারণত 50 বছর বয়সের পর হয়, কিন্তু কখনো কখনো যুবক যুবতীদের মাঝেও পার্কিনসন রোগ দেখা যায়। যুবক যুবতীদের হলে রোগটি ওই বংশে রয়েছে বলে ধারণা করা হয়। পার্কিনসন রোগে আক্রান্ত রোগীদের নড়াচড়া ও হাঁটাহাঁটি করতে সমস্যা দেখা যায়। চলো পার্কিনসন রোগ হওয়ার পিছনের কারণগুলো জেনে নেই। কারণ জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে ডোপামিন সম্পর্কে। ডোপামিন হলো স্নায়ুকোষ থেকে তৈরি হওয়া এক ধরনের রাসায়নিক পদার্থ। ডোপামিনের কাজ হলো শরীর বেশি নড়াচড়া করতে সাহায্য করা। পার্কিনসন রোগ হলে আক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরি কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ডোপামিন ছাড়া ওই স্নায়ু কোষগুলো পেশিকোষে সংবেদন পাঠাতে পারে না। সংবেদন পাঠাতে না পারায় মাংসপেশি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। বয়স বাড়ার সাথে সাথে পার্কিনসন রোগীদের সমস্যা বাড়তে থাকে। রোগীর মাংসপেশি আস্তে আস্তে কাজ করার ক্ষমতা হারাতে থাকার ফলে চলাফেরা, লেখালেখি ইত্যাদি কাজ করতে কষ্ট হয়। এই রোগ সাধারণত আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথম দিকে রোগীর হাত বা পা হালকা কাঁপে, যার কারণে চলাফেরায় সমস্যা হয়। চোখের পাতায় কাঁপুনি হয়। কোষ্ঠকাঠিন্য বা শুষ্ক ও কঠিন মল বের হয়। খাবার গিলতে কষ্ট হয়। সোজা পথে হাঁটতে সমস্যা হয়। কথা বলার সময় মুখ অনড় থাকা, মাংসপেশিতে টান পড়া বা ব্যথা হওয়া। নড়াচড়া করতে কষ্ট হয়, যেমন চেয়ার থেকে উঠতে বা হাঁটতে শুরু করার সময় অসুবিধা হওয়া। পার্কিনসন রোগে বেশিরভাগ মানুষকেই লেভোডোপা সেবন করতে বলা হয়। লেভোডোপা ডোপামিনের পরিমাণ বাড়িয়ে চলাচলে সাহায্য করে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফিজিওথেরাপি গ্রহণ বা শারীরিক ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া প্রয়োজন মতো খাবার খাওয়া, সুস্থ জীবনযাপন করার মাধ্যমে অনেকটা সুস্থ থাকা যায়। রাস্তাঘাটে তুমি কাউকে না কাউকে সিগারেট খেতে নয়তো রাস্তায় সিগারেট পড়ে থাকতে দেখেছো। সিগারেট তো মানুষের ক্ষুধা বা তৃষ্ণা কিছুই মেটায় না। তাহলে মানুষ কেন সিগারেট খায় তা নিশ্চয়ই ভেবেছো। সিগারেট হলো এক প্রকার মাদক জাতীয় দ্রব্য। এখন আমরা তামাক ও মাদক দ্রব্যের প্রভাব সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন ধরনের মাদক দ্রব্য রয়েছে, যেমন তামাক, গাঁজা, ভাং, জর্দা, আফিম, মরফিন, কোকেন, মদ ইত্যাদি। কোকেন ও আফিম থেকে অনেক ধরনের কৃত্রিম উপায়ে তৈরি করা ঔষধও নেশা তৈরি করে, যেমন ঘুমের ঔষধ। মাদকাসক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে স্বাভাবিক সামাজিক ও পারিবারিক সম্পর্কের ঘাটতির। এছাড়া মাদকদ্রব্যের প্রতি প্রবল আকর্ষণ, বন্ধু বান্ধব এবং আশেপাশের মানুষের প্রভাব, নতুন একটি অভিজ্ঞতা অর্জনের প্রতি ইচ্ছা, সহজে আনন্দ পাওয়ার চেষ্টা। অনেক পরিবারে মাদক জাতীয় দ্রব্যের সহজে পাওয়া, নানা ধরনের পারিবারিক সমস্যা ও অশান্তি, বেকার হওয়া, হতাশা, অভাবে থাকা, মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে না জানা ইত্যাদি কারণেও মাদকাসক্তি হতে পারে। তামাক,
জর্দা চিবিয়ে খেলে বা ধূমপান করলে রক্তে নিকোটিনের মাত্রা বেড়ে যায়। নিকোটিন প্রথমে স্নায়ুকোষগুলোকে উত্তেজিত করে, কিন্তু স্নায়ুকোষগুলো একবার নিকোটিনে অভ্যস্ত হয়ে গেলে সেখানে নিকোটিনের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। অতিরিক্ত নিকোটিনের চাহিদা মেটাতে জর্দা ব্যবহার বা ধূমপানে মানুষের নেশার পরিণত হয়ে যায়। নিকোটিনের কারণে ধীরে ধীরে স্নায়ুকোষের কার্যকারিতা নষ্ট হতে থাকে, হাত, পা, মাথা ইচ্ছাহীনভাবে কাঁপতে থাকে। সূক্ষ্ম কাজে সমস্যা দেখা দেয়, যেমন শুয়ে সুতা ঢোকানো, সোজা দাগ টানা, লেখালেখিতে ব্যর্থতা, সোজা পথে হাঁটতে না পারা ইত্যাদি। মাদকাসক্ত ব্যক্তি নিজের ইচ্ছা শক্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, চিন্তা করার শক্তি লোপ পায়, কাজে মনোযোগ হারায়, সাধারণ জীবনযাপন করতে পারে না। অতিরিক্ত নেশা করলে জ্ঞানহীন অবস্থায় কোনো জায়গায় পড়ে থাকতে পারে, মানসিক, শারীরিক, সামাজিক ও আর্থিক ক্ষতি সাধন হয়। নির্দিষ্ট সময় পরপর মাদক গ্রহণ না করলে মারাত্মক কষ্ট পোহাতে হয়, শরীরে অনিয়ন্ত্রিত খিঁচুনিও হতে পারে। মাদকের জন্য টাকা জোগাড় করতে গিয়ে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। মাদকের নেশা থেকে বের হয়ে আসতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পরিবারের সবার সহানুভূতি ও সহযোগিতা। পারিবারিক এবং সামাজিকভাবে স্বাস্থ্যকর সম্পর্কের পরিবেশ ধরে রাখা, নৈতিক শিক্ষার কাজের প্রসার ঘটানো, বেকারদের কাজ করার জায়গার ব্যবস্থা করা, অসৎ বন্ধু বান্ধব থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাদকের কুফল সম্পর্কে সবাইকে জানানো, মাদকের ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলা ও আইনের সঠিক প্রয়োগ করা, মাদকাসক্তদের ঘৃণা বা অবহেলা চোখে না দেখা, সহানুভূতির সাথে ধৈর্য নিয়ে মাদকাসক্তদের সমাজে পুনর্বাসন বা প্রতিষ্ঠার ব্যবস্থা করা, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সাহায্য গ্রহণ করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাহায্যে মাদকদ্রব্য আইন প্রণয়ন, আইনের প্রয়োগ, নিরোধ, চিকিৎসা এবং পুনর্বাসন করা। আজকে আমরা জেনেছি পার্কিনসন রোগ, তামাক ও মাদকদ্রব্যের প্রভাব সম্পর্কে।